শুরু করি আমাদের প্রথম টাইপ থেকে। আমি তার আগে বেসিক আলোচনাটা একটু করব, তারপরে কিন্তু আলোচনা শুরু করব। তো ঠিক আছে, চলো আমরা হচ্ছে আলোচনা শুরু করি এবং দেখি যে আসলে কতটুকু কী করা যায়। তো তোমরা সাথে থাকো এবং তোমরা চেষ্টা করবে জিনিসগুলো একটু ভালো মতো বোঝার, একটু মনোযোগ দিয়ে বোঝার। কমেন্টে একটু কথা যখন আমাদের প্রয়োজন হবে তখন বলবে, এবং তুমি চেষ্টা করবে সেই জিনিসগুলো নোট করে ফেলা এবং লেখা, তাহলে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আমরা এখন কথাবার্তা আর বলবো না, আমরা শুরু করতেছি, পড়াশোনা একদম শুরু করতেছি। তো ঠিক আছে, আমাদের সাথে পরে আবারও কথাবার্তা হবে। ওকে ফাইন। তো ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে যাব। তো দেখো যে আমাদের এই জায়গাটায় আমরা হচ্ছে ফার্স্টে একটু বেসিক আলোচনাটা করিনি, তারপর হচ্ছে আমরা আমাদের টাইপের মধ্যে ঢুকবো। তো চলো তো এই চ্যাপ্টারটা যখন তুমি পাবা দেখবা যে শুরুতেই কী টাইপ আছে বলো তো। চলো তো এই চ্যাপ্টার যখন তুমি পাবা দেখবা শুরুতেই একদম শুরুতে বই লেখা আছে কি, রোধের উপর তাপমাত্রার প্রভাব। এই কথা থেকে শুরু করে আমাদের আলোচনা শুরু হবে একদম শেষ পর্যন্ত। কেন পুরা চ্যাপ্টারটাই তোমার একটা মাথায় চলে, শুধু জানি প্রশ্ন সলভ না হয়। আমরা শুধুমাত্র প্রশ্ন সলভ করবো না, প্রশ্ন সলভের পাশাপাশি আমরা যেন পুরো চ্যাপ্টারটা একটা ওভারভিউ যেন আমাদের মাথায় চলে, কারণ আমরা কিন্তু সবাই চ্যাপ্টারটা পড়ছি, তাই না ভাইয়া? তো তাও একবার শেষ মুহূর্তে আমাদের একটা ওভারভিউ তো দরকার, দিলে খুবই ভালো হয়। তো আশা করি তোমাদের এই জিনিসটা প্রয়োজন হবে। তো ঠিক আছে, চলো তো তুমি শুরুতে যখন চ্যাপ্টারটা খুলবা দেখবা লেখা আছে কি রোদ। তো রোদ নিয়ে কথা হচ্ছে শুরু। চলো তো এর বিদ্যুৎ প্রবাহ, রোদ, এগুলো কিন্তু খুবই কমন ব্যাপার। তো রোদের ব্যাপারটা তোমরা সবাই জানো যে যেই ধর্মটার ফলে আসলে কী হয়, যে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়, তাকে আমরা রোদ বলি। এবার এখানে তোমাকে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের অবজেক্টিভও চলে আসতে পারে। যে আমরা একটা জিনিস জানি, এই যে এই রোদটা আসলে কি, যে এই রোদটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা। যদি কখনো এমন হয় যে কোনো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রোদটা বৃদ্ধি পায়, আমরা জানি। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায়। এগুলো কার ক্ষেত্রে? পরিবাহী পদার্থের ক্ষেত্রে। তবে এইখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, যে কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের হচ্ছে রোদটা বৃদ্ধি পায় না, বরঞ্চ রোদটা হ্রাস পায়। এবং সেই পদার্থগুলোকে আমরা কি বলি বলতো? সেই পদার্থগুলোকে আমরা বলি কি? অর্ধপরিবাহী। তার মানে অর্ধপরিবাহী কিন্তু হচ্ছে ব্যতিক্রম, তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ আরও হ্রাস পায়, তার মানে উল্টা ঘটনা। এটা আমরা মনে রাখবো। এখানে আরও একটা পয়েন্ট তোমাদেরকে জানাই রাখতে চাই। এই যে আমরা একটু আগে বললাম তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায়, এবার কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করলে কতটুকু রোদ বৃদ্ধি পাবে সেটা কিন্তু একটা ফর্মুলা আমরা শিখছিলাম, ঠিক কিনা? এবং এইখানে আমাদের একটা নতুন টার্মও আছে, সেটা হচ্ছে আলফা। সবাই আশা করি আলফা কথাটা মনে আছে। আলফা আমাদের কী ছিল? রোধের উষ্ণতা সহগ। এই যে রোধের উষ্ণতা সহগের কথাটা আমরা বললাম, তোমাদেরকে ছোটো করে এই জিনিসটা একটু তোমাদেরকে বলি, আমরা এই জিনিসটা শিখছিলাম কিনা, যে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করলে কতটুকু রোদ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম এরকম আর থিটা সমান কি শিখছিলাম হচ্ছে আমরা এরকম, যে আর নট ব্র্যাকেট ছিল কি 1 প্লাস আলফা থিটা। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এইখানে আমরা কি জিনিসটা একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি, একদম শুরুর ব্যাপারটা। যে আমরা তো বুঝলাম তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায়, এইবার কতটুকু বৃদ্ধি করলে কতটুকু রোদ বৃদ্ধি পাবে সেইটার একটা ফর্মুলা ছিল আমাদের, যেখানে আমরা বলছি আর থিটা। ফর এক্সাম্পল, যে আমরা কোন একটা পরিবাহীর এই যে আর নট, এটা দ্বারা আমরা কী বোঝাই? যে হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোদ। তো সাপোজ আমি একটা তাপমাত্রার 0 ডিগ্রি তাপমাত্রা রোদ জানি, এবার আমি তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করছি, তাহলে 50 ডিগ্রি বৃদ্ধি করলে তখন আমার রোদটা কত হবে? সেটা হচ্ছে আর থিটা। আর এই যে আলফাটা, এই আলফাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এটাকে আমরা বলি রোধের উষ্ণতা সহগ। তাহলে এই যে আলফাটা বললাম রোধের উষ্ণতা সহগ, এই আলফার মানটা পজিটিভ হয়, আবার অনেক ক্ষেত্রে এই আলফার মানটা নেগেটিভ হয়। এই কথাটা তোমার জেনে রাখতে হবে। যখন যে সকল ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে আলফার মানটা পজিটিভ হয়, কারণ এক একটা তারের ক্ষেত্রে এই মানটা এক এক রকম হয় আর কি। তো পরিবাহী পদার্থের ক্ষেত্রে পজিটিভ হয়, এ কারণ কি? তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বাড়ে। এই জন্য প্রশ্নে আসে পরিবাহীর ক্ষেত্রে আমাদের যে আলফা বা রোধের উষ্ণতা সহগ সেটা হচ্ছে ধনাত্মক, এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই রোধের উষ্ণতা সহগ হচ্ছে কি? ঋণাত্মক। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদটা কমে যায়। তো আশা করি এইটুকু পয়েন্ট তোমার মনে থাকবে। তাহলে এই ছোট্ট বেসিক সূত্র তুমি মনে রাখতে পারো, যে আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা, যেখানে 1 তো 1ই, আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ দেওয়া থাকবে, থিটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমি তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি করলাম, আমি কি 50 ডিগ্রি বৃদ্ধি করলাম নাকি 60 ডিগ্রি বৃদ্ধি করলাম, সেটা থিটা, এবং ডেল থিটাতেও লিখতে পারি আমরা। আর এটা হচ্ছে কি, যে আমি যে 50 ডিগ্রিতে রোধের মানটা কত, আর একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে 0 ডিগ্রিতে রোধ কত। তো সিম্পল বেসিকটা আশা করি সবার মনে পড়ছে একটু কথা। ওকে ফাইন। তাহলে চলো আমরা এরপরে আর একটা দেখে ফেলি, যেটা কিনা হচ্ছে আমাদের এর পরেই ছিল। তো আশা করি একদম বুঝতে পারতেছো। তারপরে আমরা এই প্রশ্নটাই শুরু করবো যখন আমাদের এই টাইপটাও চলে আসবে। এরপরে আমরা আরও বেসিক জিনিসপাতি কী জানি বলো তো?
আমরা আরও বেসিক জিনিসপাতি জানি, হচ্ছে কি যে বিদ্যুৎ প্রবাহ আমরা কি বলি, যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে কি কিউ বাই টি। এগুলো আমাদের সবাই জানা, খুবই সিম্পল ব্যাপার স্যাপার। আমরা বলি কি যে কোনো একটা পরিবাহী প্রস্তুতির মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণে আধান প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ আই সমান সমান কিউ বাই টি, যেখানে আই মানে বিদ্যুৎ প্রবাহ, তারপর হচ্ছে কিউ মানে হচ্ছে কি আমাদের চার্জ, তারপর হচ্ছে টি মানে হচ্ছে সময়। এগুলো আমরা সবাই জানি, এগুলো নর্মাল ভাষা, এগুলো আমাদের না বললেও চলে। তাছাড়াও আমরা আরও জিনিস কিন্তু হচ্ছে জানি, সেটা কি বলতো, আমরা জানি হচ্ছে যে এই যে আমরা শিখছিলাম না যে হচ্ছে ওহমের সূত্র থেকে আমরা কিছু ব্যাপার স্যাপার লিখি একটু, যে ভি ইকুয়াল টু আয়ার। এই যে একদম বেসিক কথাবার্তাগুলো এগুলো আমাদের সবাই জানা, তো এগুলো আমরা একটু তারপরে বললাম। এখন যে কথাটা বলবো, এখনকার ব্যাপারটা থেকে আমাদের প্রশ্ন সরাসরি আসবে পরীক্ষায়, তো ওইটুকু এমনিতেই বললাম আর কি, সবাই জানো। তারপরে একটু ফর্মালিটিস। এবার দেখো আমাদের হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে আপেক্ষিক রোধ। আর একটা ব্যাপার আছে হচ্ছে কি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা তারেরই একটা নিজস্ব ধর্ম বা উপাদানের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ বলতে কী বোঝে, যে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা তার যদি আমি নিই, সেই তারের যে রোধটা হবে সেই রোধটাকে বলি আমরা আপেক্ষিক রোধ। এবং এই আপেক্ষিক রোধটা এক একটা তারের ক্ষেত্রে এক এক রকম হয়। তো এই আপেক্ষিক রোধের কিন্তু একটা সূত্র ছিল আমাদের, তো আশা করি তোমাদের সবার মনে আছে, এবং এইটা দিয়ে তোমার জিনিসগুলো তোমার একটু দরকার হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে একটা জিনিস তোমাকে দেখাই, সেটা হচ্ছে এরকম আপেক্ষিক রোধের ক্ষেত্রে সাপোজ আমি লিখলাম হচ্ছে আপেক্ষিক রোধের ক্ষেত্রে আমি সূত্র লিখবো। আমরা কি শিখছিলাম বলতো, যে আর ইকুয়ালস টু যেরকম রো এল ডিভাইডেড বাই এ। এই সূত্র আমরা শিখছি, আপেক্ষিক রোধ কি আর ইকুয়াল টু রো এল বাই এ। এই ছোট্ট সূত্র দিয়েই তোমাকে হচ্ছে এই টাইপের অনেকগুলো প্রশ্ন তোমাকে আমি করাবো, কারণ এই পার্টটা থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন দিতে খুবই পছন্দ করে, এবং এখানকার অবজেক্টিভটা খুবই বেশি হচ্ছে জনপ্রিয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। তোমরা প্রশ্ন ব্যাংক খুললেই পাবা, এখানে কিন্তু শর্টকাট হচ্ছে সেটা তোমাকে শিখাই দিব। তো আপাতত তুমি যেটা বুঝলা, যে সাপোজ তোমার কাছে কোনো একটা তার আছে, যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এল হচ্ছে সেই তারটার দৈর্ঘ্য, আর রো হচ্ছে সেই আপেক্ষিক রোধটা, আর আর মানে ওই তারের রোধ। দুইটা ব্যাপার, একটা হচ্ছে তারের রোধ, একটা তারের আপেক্ষিক রোধ। এবং তোমরা একটা কাজ করতে পারো, এগুলোর একক মাত্রাও শিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, অনেক সময় প্রয়োজন হয়। তবে এখানে আরেকটা ইনফরমেশন, এই যে আমরা বললাম তারের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা বললাম আমরা, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি দেওয়া না থাকে, তো আমরা কিন্তু সেখানে কি লিখতে পারি, পাই আর স্কোয়ার, কারণ এটা আমাদের সবারই জানা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই হচ্ছে 1 নম্বর ইনফরমেশন, এটা আমাদের জানতে হবে। তারপরে আমরা হচ্ছে এখানকার প্রশ্নগুলো সলভ করব। এবার 2 নম্বর ইনফরমেশন, তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, এবং এই প্রশ্ন আমাদের পরীক্ষায় অনেক আসে এবং তোমরা সবাই জানো আশা করি। সেটা হচ্ছে অনেক সময় আমাদের এরকম বলে যে একটা তার আছে, তারটাকে আমরা টেনে দ্বিগুণ লম্বা করে ফেললাম, আগে এতটুকু ছিল, এখন আমরা মনে করি টেনে এরকম দ্বিগুণ লম্বা করে ফেললাম, অথবা 3 গুণ লম্বা করে ফেললাম। এবার হচ্ছে কমন সেন্স, আগে যে তারটা রোধ ছিল আমি এখন টেনে দ্বিগুণ লম্বা করে ফেলছি, 3 গুণ লম্বা করে ফেলছি, রোধ তো আর আগের মতো থাকবে না, তো রোধ তো চেঞ্জ হবে। তো আমাদেরকে তখন বের করতে বলে, হ্যাঁ এই যে দ্বিতীয় তারটা রোধ কত হবে, বা ওই একই তারটা যে আছে ওই তারটার পরিবর্তিত রোধ কত হবে। সাপোজ তার এইটা এবার টেনে লম্বা করে ফেলছি দ্বিগুণ, তাহলে এই তারটার এখন বর্তমানে রোধ কত হয় সেটা আমাদের জিজ্ঞেস করে। তো সেটা চাইলে আমরা হচ্ছে R1 R2 ভাগ করে বেসিক নিয়ে বের করতে পারি, এবং একটা শর্টকাটও আছে। তো সেই শর্টকাটটা আমরা বলবো, এই শর্টকাটটা ছোটো করে একটু জাস্ট লিখে রাখা আপাতত, যে অনেক সময় এরকম যখন জিজ্ঞেস করবে যে তার হচ্ছে পরিবর্তিত রোধ, সেক্ষেত্রে আমরা লিখেছি আর প্রাইম সমান কি, যে L স্কোয়ার ইন্টু আর, তার মানে তারের আগে কত রোধ ছিল আর আমি টেনে কত গুণ লম্বা করলাম, দ্বিগুণ 3 গুণ, এরকম অঙ্ক সামনেই আসবে, এই জন্য ছোট্ট একটু বলে রাখলাম। এবং এটা খুবই জনপ্রিয় হচ্ছে শর্টকাট, কারণ সবাই জানে এটা। ওকে, তো আমরা কি বললাম, তারকে টেনে দ্বিগুণ লম্বা করলে এর মান 2, 3 গুণ লম্বা করলে এর মান 3, আর মানে আগের রোধ। এবার চলো আমরা এই টাইপ থেকে হচ্ছে দেখি যে কীরকম অঙ্ক আসে, এবং এখানে তোমাকে আচ্ছা এই কথাটা একটু পরে বলবো, কারণ একটা প্রশ্নের মধ্যে আছে, দেখবো তোমরা জিনিসটা পারো কিনা। তো ওকে, তো আমরা শুরু করতেছি। এবার আসো আমরা আমাদের অবজেক্টিভগুলো করা শুরু করবো, এবং তোমাদেরকে কিন্তু হচ্ছে জিনিসগুলো পারতে হবে। তো অনেকে কিন্তু এটার অ্যান্সার অলরেডি বের করা শুরু করছো, তো আমি কিন্তু তোমাদেরকে এখন অ্যান্সার জিজ্ঞেসই করি নাই, তোমাদেরকে অনেকে অ্যান্সার বলে ফেলছো, ভেরি গুড। তো দেখো প্রশ্ন আমি সবার সাথে একসাথে পড়ে আসো, আমরা সবাই একসাথে এবার নতুন করে অ্যান্সার দিব। তো প্রশ্নই বলছে, এবং এটি কিন্তু হচ্ছে আমাদের কিন্তু বিগত বছরগুলোতে আসছে যতগুলো প্রশ্ন, সবগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন ঢাকা ভার্সিটি আছে, এবং কয়েকটা অন্যান্য ভার্সিটি আমরা রাখছি, কারণ ওগুলো চলে আসতে পারে তোমার পরীক্ষায়। তো বলছে একটি তামার তারের রোধ 10 গুণ বাড়াতে হলে, তার মানে আগে রোধ কিছু একটা ছিল, এখন আমি চাচ্ছি রোধটা আরও বেশি হোক, 10 গুণ বেশি হোক, তাহলে তাকে টেনে কত গুণ লম্বা করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এইটা আমরা দুইভাবে করতে পারি, কীভাবে, শর্টকাটে করতে পারি অথবা বেসিক নিয়মে করতে পারি। তো অবজেক্টিভ তো আসছে, আমরা অবশ্যই শর্টকাটটাই ফলো করবো। একটু আগে একটা কথা শিখেছিলাম, বলো তো ভাইয়া, এই কথাটা আমরা শিখছিলাম তাই না,
যে যদি আমরা কখনো দেখি তারকে টেনে টানাটানি করে লম্বা করে ফেলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তারের রোধটা চেঞ্জ হবে। তো আমরা চাচ্ছি কি যে তারের রোধটা চেঞ্জ হোক, এবং তার হচ্ছে কত চেঞ্জ হোক, আমরা এই সূত্র শিখছিলাম না, তখন তারকে টেনে আমরা লম্বা করব, তখন সেই ক্ষেত্রে যে পরিবর্তিত রোধটা হবে সেটা আর প্রাইম সমান কী হবে, যে এন স্কোয়ার ইন্টু আর, এটা আমরা শিখছি, ভালো কথা। এবার তারা জানি কি বলতেছে আমাদেরকে, যে তারটাকে টেনে লম্বা করছি আমরা, ভালো, তো বলছে তারা 10 গুণ হয়ে গেছে আমাদের রোধের মান, তার মানে এইখানে রোধের মানটা হচ্ছে 10 গুণ, মানে আগে রোধের মান ছিল আর, আর এখন হয়ে গেছে কত, তাহলে 10 আর হয়ে গেছে, আর সাথে কথা থাকবে আমাদের এন স্কোয়ার থাকবে, আর এখানে আর তো আগে থেকেই ছিল, তাহলে আগে ছিল আর, বর্তমানে 10 আর হয়েছে, আর আর কাটাকাটি চলে গেল, এন স্কোয়ার সমান 10 হইলে এন সমান সমান কত আসবে, √10, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো খুবই সহজ, একদমই সহজ। তো তোমাকে অপশনে দেখতে হবে কোনটা √10 কোথায় আছে, √10 তো কোথাও নাই, তার মানে তোমাকে ভ্যালু বের করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছো, 5 মানে তো 5, 10 মানে তো 10, ওটা হওয়ার সম্ভাবনা নেই, একমাত্র এটা হওয়ারই সম্ভাবনা। তারপরে তুমি তো এমনিতেই জানো যে √10 না থেকে যদি √9 থাকতো, √9 মানে 3, √10 আছে, 9 থেকে একটু বেশি, তাহলে 3 থেকে একটু বেশি আসবে, দ্যাটস ইট। তো তুমি কিন্তু একদম 100% শিওরভাবেই অ্যান্সারও দাগাইতে পারবা। তো জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে এখানে একটা সতর্কতা আমি ফার্স্টেই বলে দিতে চাই, সেটা হচ্ছে যখনই তুমি এরকম প্রশ্ন দেখবা, অনেকে কিন্তু আমরা তাড়াহুড়া করবো, হ্যাঁ, একটু পরে আমি সেই প্রশ্ন আসবে তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপরে আমি আগে একবার বলে দিচ্ছি সেটা কি, প্রশ্ন খুব ভালো করে পড়ে দেখবো যে তারটাকে টেনে 2 গুণ লম্বা, 3 গুণ লম্বা, 4 গুণ লম্বা, যাই বলো, এটা করার পর আমাদেরকে কি ওই তারের পরিবর্তিত রোধ চাইছে নাকি আপেক্ষিক রোধ চাইছে, কথাটা খুব ভালো করে পড়বো, মনে রাখবা। আমরা যেটা বের করলাম, তারটাকে 2 গুণ বা 3 গুণ লম্বা করা হলে পরিবর্তিত রোধ কত, ওই তারটার রোধ কত, আপেক্ষিক রোধ কিন্তু না। কারণ একটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে যে আপেক্ষিক রোধ এই ব্যাপারটা, তারকে তুমি টেনে দ্বিগুণ করো, লম্বা করো, যাই করো না কেন, তারটার আপেক্ষিক রোধ কিন্তু চেঞ্জ হবে না। কারণ এই যে তামার আপেক্ষিক রোধ তো ফিক্সড, আমি কাইটা অর্ধেক করছি, তামার তো চেঞ্জ হয় না, তার মানে আমি কেটে অর্ধেক করি, দ্বিগুণ করি, যাই করি না কেন, আমাদের তারের আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, রোধ চেঞ্জ হবে, রোধ 2 গুণ হবে, 3 গুণ হবে, যাই হোক, কিন্তু আপেক্ষিক রোধ পরিবর্তিত হবে না, মনে রাখবা। কারণ আপেক্ষিক রোধ নির্ভর করে তারের উপাদানের ওপর, কথা একদমই স্পষ্ট, আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা পরেও দেখি, এবং এই টাইপে আমরা হচ্ছে অনেকগুলো রাখছি, আশা করি তোমরা হচ্ছে পারবা, এই জন্য আমরা অনেকগুলো রাখছি। প্রথমটা তো সবাই চমৎকারভাবে পারছো, এবং আমরা আশা করি যে তোমরা সবাই পারছো। আচ্ছা হ্যাঁ, এখানে কথা বলছে 10 গুণ বাড়াতে হবে, তোমরা একটা জিনিস খেয়াল করছো, তো আসলে এই প্রশ্নটা একটু ছিল, সমস্যা ছিল, আসলে কথাটা এখানে যে অপশনটা দেওয়া সেই অনুযায়ী আসলে 10 গুণ বৃদ্ধি করতে হবে বলতে বোঝাইছে আসলে কি, আগে ছিল হচ্ছে 1, এখন টোটালি হয়েছে 10, মানে কথাটার মধ্যে যদিও একটু ফল্ট আছে, তোমরা আসলে অনেকেই ঠিক ধরতে পারছো, ভেরি গুড, আশা করি। ওকে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা এটা পারছো, তোমরা সবাই অ্যান্সার বলতে পারতেছো হচ্ছে বি, হ্যাঁ, সারওয়ার বলছে হচ্ছে বি, তারপর হচ্ছে আমান বলছে হচ্ছে হবে না, কি হবে না ভাই, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, কোন পেজ ফাঁকা রাখার দরকার নাই, আমরা মাত্র শুরু করছি, প্যারা নেই। ওকে ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই প্রশ্ন সবাই বুঝতে পারছো কিনা, এইটুকু কথা মাত্র যে আমি তোমাদের হচ্ছে 4-5 মিনিট বক করলাম, এইটুকু কথা তোমাদের ক্লিয়ার কিনা, আমরা এই প্রশ্ন করবো, সমস্যা নেই, তার আগে এইটুকু কথা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় তোমরা খুব দ্রুত লেখো ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই বুঝতে পারতেছো, এবং তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো কিনা, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো তা তোমরা হচ্ছে সবাই লেখা হচ্ছে ইয়েস, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো, এবং আগের প্রশ্নটুকু এতটুকু কথাবার্তা বুঝতে পারছো। হ্যাঁ, শায়লা বলছে হচ্ছে জি ভাইয়া, আতিফা বলছে ক্লিয়ার, বিক্রম বলছে বিপি, নাদিয়া জি ভাইয়া, ওকে, হ্যাঁ সাদি ক্লিয়ার, ওকে ফাইন। তো আশা করি হ্যাঁ তোমাদের সবাই যেহেতু ক্লিয়ার, যখন ক্লিয়ার হবে তোমরা দ্রুত লিখে ফেলবা ক্লিয়ার, তাহলে আমি বুঝে ফেলবো যে হ্যাঁ ক্লিয়ার। যদি কোনোটা এমন হয় যে ভাইয়া আরেকবার বললে একটু ভালো হয়, আমি বলবো সমস্যা নেই, প্যারা নেই, তো তোমাদের বুঝতে হবে, তোমাদের একটু ইন্টারাক্টিভ থাকতে হবে, হ্যাঁ তোমরা এমনিতেই একটু গল্প গুজব কম করো কমেন্টে, সমস্যা নেই। আর তোমরা অনেকে দেখি কমেন্টে গল্প শুরু করো, কী রে কী অবস্থা দোস্ত, কই তুই আয়, এইসব কথা দরকার নাই, তুমি এই জন্য তুমি তাকে ইনবক্স করো, প্যারা নেই। তো আমরা এখানে আমরা ক্লাসে যেন ভাইবটা বজায় থাকে, হ্যাঁ, কারণ তুমি যখন এরকম গল্প শুরু করবা তখন দেখবা যে তোমার অন্যান্য যারা আছে তারাও মন চাবে না আমি একটু গল্প করি, তো ওইটা করার দরকার নেই, তোমরা হচ্ছে এরকম গল্প ইনবক্সে করবো, আমরা একটু ক্লাস নিয়ে থাকবো, ক্লাসের কথাবার্তা তোমরা চাইলে বলতে পারবো, কোনো প্যারা নাই। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই, সবাই ক্লিয়ার? হ্যাঁ, তাবাসসুম তানিয়া সবাই ক্লিয়ার, ওকে ভেরি গুড। ওকে আচ্ছা, এই যে অনেকেই প্রশ্ন ছোট্ট করে দেখে অ্যান্সারটাও বলে ফেলছে আবার, ভেরি গুড। আচ্ছা, আমরা এটা একটু উঠাই দিই, তোমাদের জন্য পুরোটা করে দিলাম, ওকে ফাইন। দেখো পরের প্রশ্ন, আমরা একটু যে কথা নিয়ে আলোচনা করতেছিলাম
একটি তামার তারের রোধ ও ব্যাস, কি লিখছে, একটি তামার তারের দৈর্ঘ্য ও ব্যাস, হোয়াট, একটু সিস্টেম করছে যে একটি তামার তারের দৈর্ঘ্য একটা ব্যাস আছে, অর্থাৎ দৈর্ঘ্য আর ব্যাস আমাদের দেওয়া আছে, এবং বলছে যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয়, তার মানে একটা তার ছিল আমাদেরকে, তারটাকে আমরা টেনে দৈর্ঘ্যটা দ্বিগুণ করে ফেলছি এবং ব্যাসটা অর্ধেক হয়ে গেছে। এখন জিজ্ঞেস করছে তবে তারটির আপেক্ষিক রোধের কী পরিবর্তন হবে। তো আমরা কিন্তু একটা কথা তোমাকে বলছিলাম যে ভাইয়া খুব সাবধানে একটা জিনিস পড়বা, কারণ জানি এটা যদি খুব তোমরা দ্রুত পড়তা তোমরা অ্যান্সার করতে অন্যভাবে। তো একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, দৈর্ঘ্য দ্বিগুণ মানেই আমরা শিখছি যখনই দেখুন দৈর্ঘ্য দ্বিগুণ করবে, সেই ক্ষেত্রে আমরা সূত্র কী শিখছিলাম, দৈর্ঘ্য যখন হচ্ছে আমাদের এরকম দ্বিগুণ করবে তখন আমরা কী শিখছিলাম বলো তো, আমরা শিখছিলাম যে আমাদেরকে এই কাজ করা লাগতো যে পরিবর্তিত রোধটা হবে কি n² × r। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে তারের রোধ তো 4 গুণ হয়ে যাবে, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। এবং অপশনে কিন্তু তুমি 4 পাবা, কোথায় অপশনে 4 রাখছে কিনা, হ্যাঁ বলছে 4 গুণ হবে। তো তারা শুধুমাত্র এইটাই ফোকাস করো, তাদের কিন্তু ভুল হবে। তোমরা তো স্মার্ট অনেক, তোমরা আসলে পুরো জিনিসটা খেয়াল করছো। বলছে তারটির আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে। একটা কথা সবসময় মনে রাখবা, তোমরা একটা টেকনিক আমি আজকে শিখাই, তোমরা চেষ্টা করবা তুমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমার তো প্রশ্ন থাকবে, মাথায় অনেক প্রেশার, ঠিক কিনা বুঝতে পারছো, তখন তুমি যেটা করবা, প্রশ্ন যখন পড়বা তুমি এরকম তোমার সামনে তো প্রশ্ন থাকবে, তুমি জিনিসটা চেষ্টা করবা কি এভাবে না পড়া, তুমি জাস্ট এভাবে পড়ে যাবা না, তাহলে অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয় না, কারণ অনেকে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে করতে বেশ ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে, তার জন্য খুবই ভালো। তবে বেস্ট হচ্ছে তুমি চেষ্টা করো, তোমার তো হাতে কলম থাকবে, তুমি কলমটা দিয়ে একটু এভাবে পড়ার চেষ্টা করবা, যে হচ্ছে যদি তারটার দৈর্ঘ্য দ্বিগুণ, তুমি একটু দাগ দিয়ে ফেলো দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাস, এইভাবে পড়ার যদি চেষ্টা করো তোমার কোনো ওয়ার্ড তোমার মিসিং হবে না। কারণ তুমি যখন শুধু চোখ বুলাবা তখন তোমার কিন্তু এই তারটির রোধের কি পরিবর্তন আপেক্ষিক তুমি খেয়াল নাও করতে পারো খুব দ্রুত যাওয়ার কারণে। তো এই জিনিসটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি হয় এবং তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করবা। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। জাস্ট আমি জানি তুমি জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে, তারপরে একবার আমি জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য বললাম। তো ভালো বুঝতেই পারতেছো, আমরা একটু আগে শিখছি তারের দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করি, তিনগুণ করি, যাই করি না কেন তারটির আসলে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আপেক্ষিক রোধ একই থাকবে। আমাদের এই জায়গাটা একটু লেখাটা একটু মিসিং হয়েছে, আপেক্ষিক রোধ কী হবে, একই থাকবে, মানে পরিবর্তিত হবে না, একই থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে বি নাম্বার। ওকে, হ্যাঁ সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে আমরা পরের প্রশ্নটা দেখবো। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো যে আপেক্ষিক রোধ একই থাকবে, আমাদের এক্সট্রা কোনো কথাবার্তা বলার দরকার নাই, কারণ এটা হচ্ছে সবারই ক্লিয়ার। ওকে, তো আমরা দেখে আসো পরের প্রশ্নটা। আমাকে যখন নতুন একটা প্রশ্ন আসবে তখন আমরা আবার বেসিকটা বলে দিব, প্যারা নেই। তো এরপর দেখো আমাদের পরের প্রশ্নটা, এটা তোমরা সবাই আসলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। বলছে একটি নলাকার তামার তার যেটা কিনা হচ্ছে আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। তার মানে একটা তার আমাদের ছিল, তারটার দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করে ফেলছি, এবং পরে বলছে যে পরিবর্তিত রোধ কত হবে। এই প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন যেটা আমরা খুঁজতেছিলাম, যেটা আমরা একটু শিখলাম। আমরা শিখছি তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কী হয়, আমরা যদি কোনো তারের দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিগুণ করি, দ্বিগুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে পরিবর্তিত রোধটা আসবে সেই রোধটা কী হবে, আমরা শিখছি যে n² × r। তার মানে দেখো আমাদের সেইটা কিন্তু বলছে, এবং বলছে পরিবর্তিত রোধ কত, আপেক্ষিক রোধ চাই নাই, রোধ কত, মানে এই সূত্র r² কি n² × r, অর্থাৎ আমাদের এই জায়গাটাই তার দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তাহলে 2² × 4, তার মানে কত 4r, এবং অ্যান্সার তাহলে কোনটা হবে, আচ্ছা 4r। খুবই সহজ ব্যাপার। এরকম প্রশ্ন আমি আরও দু একটা রাখছি, এই সেম না আর একটু ভিন্ন রকম, কারণ এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটির জন্য পরীক্ষা। কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় লক্ষ্য করবা ঢাকা ভার্সিটির ফিজিক্স প্রশ্নগুলো এরকম প্রশ্ন বেশি আসে, যে আমি দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, বা ক্ষেত্রফল এত করলে এইটা কী পরিবর্তন হবে, এই ধরনের একটা চেঞ্জ করলে আরেকটা কী হবে, এই ধরনের প্রশ্নগুলো ঢাকা ভার্সিটির অনেক বেশি ফেভারিট। তুমি যখন একটু অ্যানালাইসিস করো নিজেও বুঝতে পারবা। তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেক্সট প্রশ্ন, ওকে ফাইন। তো চলো আমরা দেখে ফেলি এবার হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটাও কিন্তু আমাদের মোটামুটি এই সূত্র দিয়ে এই স্টাইলেই তোমাকে জাস্ট দ্রুত বলতে পারতে হবে। আচ্ছা, আমরা এখানে প্রশ্ন একটু উঠে নাই যে আসলে একটা তারের অনুপাত আর তারের কত, তার প্রশ্ন দেখে বলে দিচ্ছি, সমস্যা নেই। তো দেখো কি লেখা, দুটি তারের দৈর্ঘ্য আপেক্ষিক রোধ সমান আর তার দুটি ব্যাসের অনুপাত, এখানে একটা অনুপাত লেখা ছিল, অনুপাতটা একটু উঠে নাই। তা আমি তোমাদেরকে একটু অনুপাতটা বলে দিচ্ছি যে আসলে আমাদের যে প্রশ্নটা ছিল, যে আমাদের এই প্রশ্নটা আসলে অনুপাত কত ছিল। তো আমরা দেখি আসো, আমাদের এই প্রশ্নটা হচ্ছে অনুপাতটা ছিল হচ্ছে হ্যাঁ, প্রশ্নটা একটু আমি কমপ্লিট করে বলে দিচ্ছি, প্রশ্ন একটু লেখা মিসিং হয়েছে, লেখাটা উঠে নাই। তো বলছে
আমাদের দুইটা তারের দৈর্ঘ্য আর আপেক্ষিক রোধটা সমান, বলছে দুটি তারের ব্যাসের অনুপাত। তো অনুপাতটা তোমরা একটু লিখে নাও, যে আমাদের আসলে এখানে অনুপাতটা কত আসবে, আমাদের এই জায়গাটা হচ্ছে অনুপাতটা আসবে হচ্ছে এই যে এখানে আমাদের অনুপাতটা হচ্ছে 2:1। তো তোমরা একটু লিখে নিতে পারো জায়গাটায় যে অনুপাতটা হচ্ছে 2:1। এরপর প্রশ্ন বলছে মোটা তারের রোধ 100 হলে, মোটা তারের রোধ ড্যাশ হলে লিখছে, এখানে ভ্যালুটা আসলে লেখা নাই, একটু মিস্টেক করছে তারা। ওকে ওকে, তাহলে বলছে মোটা তারের রোধ 100 হলে সরু তারের রোধ কত হবে। এবং এই প্রশ্নটা আসছিল হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 14-15 সেশনে। তো এই প্রশ্নগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য একইভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইবার চলো আমরা তাহলে বের করি যে আসলে যে আমাদের এই জায়গাটায় যে সেই সরু তারের যে রোধ, সেই সরু তারের রোধটা আসলে কত হবে। তো এবার আমাদের প্রশ্নটা কমপ্লিট। এবার তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি তোমাদের করে দিচ্ছি। এর টোটাল প্রশ্নটা কী হবে, দুটি তারের দৈর্ঘ্য ও আপেক্ষিক রোধ সমান, বলছে তার দুটির ব্যাসের অনুপাত 2:1 এবং মোটা তারের রোধ 100 হলে তাহলে সরু তারের রোধ কত হবে। এটা হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন। আমরা কীভাবে বের করবো। এবার আমরা একটা জিনিস শিখছি, তাই না? হ্যাঁ, যে আমরা শিখছিলাম হচ্ছে, আমরা চলো এই জিনিসটা হচ্ছে আচ্ছা এইখানেই করি, আমাদের এখানে পর্যাপ্ত জায়গা আছে। তো আমরা এটা শিখছি যে আমরা শিখছি হচ্ছে আর ইকুয়াল টু এরকম শিখছি, তাই না? যে হচ্ছে রো এল বাই হচ্ছে এ। এবার এর মধ্যে কি ছিল বলতো, এর মধ্যে ছিল কত, পাই আর স্কোয়ার ছিল না আমাদের, এর না লিখে আমরা পাই আর স্কোয়ার লিখতে পারতাম। এবার আমাদের তো এখানে আসলে তারের ব্যাস নিয়ে কথাবার্তা বলছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, ব্যাসার্ধ না লিখে ব্যাস লিখতে পারি। তখন আমরা কি করবো, r/2 যদি লিখে দিই তাহলে 1/4 চলে আসবে একবারে, আর এখানে আমাদের ডি থাকবে আর কি। তাহলে একটা জিনিস খালি আমরা খেয়াল করবো এই জায়গাটায়, যে এই যে হচ্ছে আমাদের তারের রোধ এবং এই যে ব্যাস, এদের সম্পর্কটা কীরকম, জাস্ট এইখান থেকে তোমরা এই জিনিসটা ফোকাস করবা যে আর এর সাথে এইটার সম্পর্ক তো হচ্ছে কি আমাদের দেখো বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি এই জিনিসটা খেয়াল করো, পরীক্ষার সময় একটা সমীকরণকে আর একটা সমীকরণ দিয়ে ভাগ করে অবজেক্টিভ বের করার টাইম নেই, তোমাকে স্মার্ট হতে হবে। তুমি কি করে ফেলবা, লিখে ফেললা দুইটা তার ছিল তোমাকে বলছে হচ্ছে একটা আমাদের কাছে সরু তার ছিল আর একটা হচ্ছে কি মোটা তার ছিল এরকম। তাহলে বলছে কি ব্যাসের অনুপাত বলছে 2:1, তাহলে মোটাটার কত হবে, মোটাটার হচ্ছে 2, সরুটার কত 1। তোমাকে জিজ্ঞেস করতে তাহলে কি যে হচ্ছে সরু তারের রোধ বের করো। আমরা ধরলাম 1টাকে যেহেতু আমরা সরু ধরছি, তাহলে এই 1টাকে ধরলাম আমাদের সরু, প্রথমটা সরু পরেরটা মোটা ধরলাম। তাহলে সেই ক্ষেত্রে প্রথমটাকে আমি D1 ধরি, তাহলে বলো R1/R2 লিখছি, আর এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এইটুকু লেখা তোমাকে পারতে হবে। আর এর সাথে ডি যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে তুমি এইখানে লিখছো 1/2, তাহলে ব্যস্তানুপাতিক মানে কি উল্টা হবে, তোমাকে লিখতে হবে কত বলো তো, লিখতে হবে কি 2/1, তাহলে D2/D1। কিন্তু তাদের তো স্কোয়ার ছিল, তো দুজনের উপরে স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার লিখে ফেলবো আমরা। তো এইটুকু জিনিস তুমি দ্রুত লিখতে পারো, কাজ অনেক সহজ। এবার আসো আমরা এক কাজ করি, মানটা বসাই দিই। দেখতে পাচ্ছ আমরা মোটা তার যেটা, এই যে চিকনটাকে 1 ধরছিলাম, চিকনটার রোধকে 1 ধরছিলাম, চিকনটার ব্যাসকেও আমরা 1 ধরবো। তাহলে এটা আমাদের কত 1 এবং এটা হচ্ছে 2, তাহলে এই 2/1 2:1 বলছিল, তাহলে এই আমাদের এইটুকু ভ্যালু হিসাব করে কত আসবে, আমি এখানে লিখে ফেলি 2 স্কোয়ার করে কত আসবে, আসবে হচ্ছে 4। তাহলে 2:1, তাহলে 2/1 স্কোয়ার করলে 4 আসবে। এবং R1 এর মানটা তারা চাইছে, তাহলে আমাদের R1 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত হয় বলতো, যে আমাদের R1 এর ভ্যালুটা আসবে, সেই R1 এর ভ্যালুটা কত আসবে। তাহলে আমি লিখলাম এখানে R1 সমান এই R2 ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 4 × R2। আর R2 এর মানটা আমরা জানি যে মোটা তারের রোধ হচ্ছে 100, তাহলে 4 × 100 মানে কত 400। এবং এইটা তুমি যখন নিজে জাস্ট সলভ করবা, জিনিসটা তোমার জানা থাকবে, একদম তুমি খুবই ভেরি কুইক তুমি কিন্তু অ্যান্সারটা বের করতে পারবে। এবং তোমরা আশা করি অনেকেই অ্যান্সারটা বের করছো, দেখি কে সবার আগে তোমরা বের করে ফেলছো 400। তো দেখি তোমাদের সাথে একটু কে তোমার অ্যান্সারটা বের করছো 400। হ্যাঁ, তোমরা অনেকেই বের করে ফেলতে পারছো হচ্ছে 400। হ্যাঁ, বিথি বলছে হচ্ছে 400, রূপা শাহ বলছে হচ্ছে 400, সি হ্যাঁ 400, গুড। ওকে, তানজিলা বলছে হচ্ছে 400, ভেরি গুড, ক্লিয়ার। সবাই আশা করি বুঝতে পারছো এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম এতটুকু ক্লিয়ার কিনা তোমরা সবাই একটু জানাও, যে এইটুকু প্রশ্ন তোমাদের ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, আবির বলছে ভাই আবার একটু রিপিট, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তোমরা বাকিরা বুঝতে পারছো কিনা একটু জানো, আমি আরেকবার রিপিট করে দেবো। তোমরা বাকিরা জানাই থাকো ক্লিয়ার কিনা, আমি একটু রিপিট করে দিই। দেখো তুমি তো সূত্র জানো, আর সমান হচ্ছে, তুমি সূত্র কি জানতা যে রো L/A, তুমি জানতে হচ্ছে এরকম যে রো L/A। এবার এই জায়গাটায় রো L/A এর জায়গায় এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি হচ্ছে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তো আমাদের এই জায়গায় একটু ব্যাস দিয়ে লিখতে হবে, তাই আমরা লিখছিলাম কি যে 1/4π ডি স্কোয়ার। তোমাকে জাস্ট এখান থেকে দেখতে হবে আর এর সাথে ডি এর সম্পর্কটা, ব্যস্তানুপাতিক সাইডে লিখে দিচ্ছি
আর সমানুপাতিক দিয়ে 1/d² মানে আর এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাই আমরা লিখে ফেললাম, কারণ আমি দেখতে পাচ্ছি আমার এখানে অন্য সব কিছু সমান, শুধুমাত্র তারের রোধ এবং ব্যাস নিয়ে কাজ, তাহলে ওই দুটো কি রাখছি জাস্ট। সে ব্যস্তানুপাতিক ছিল তাহলে 1/2 লিখছি, আর 1/r2 সমান ব্যস্তানুপাতিক যেহেতু তাহলে লিখছি আমরা d2/d1, উল্টা হবে। আর স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে ফেলছি, দ্যাটস ইট। আর আমাদের বলছিল মোটা তারের আর চিকন তারের অনুপাত কত হবে 2:1, তাহলে যে মোটাটা হচ্ছে 2, তাহলে নিচেটা 1, স্কোয়ার করলে 4, শেষ, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বাকিরা সবাই ক্লিয়ার আশা করি। ওকে, তো ঠিক আছে, চলো অল ক্লিয়ার, ভেরি গুড। তো আমরা চলো পরের প্রশ্নগুলো যাই। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো, আমরা পরের প্রশ্ন চলে যাই। চলো, তো ওকে আমরা হচ্ছে পরেরটা দেখে ফেলি। ওকে, এইবার দেখো, এইবার এই প্রশ্নটা তোমাদের জন্য, এই প্রশ্নটা শুধুমাত্র তোমাদের জন্য। দেখো প্রশ্নটা কি বলছে, বলছে একই রোধের দুইটা তামার তারের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:4, বলছে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। এটা তোমরা একটু বের করো, তোমরা একটু দ্রুত বের করো, দেখি তোমরা কে কে খুব দ্রুত বের করতে পারো। বলছে দৈর্ঘ্যের অনুপাত 1:4, দেখি এটা সবার আগে কে বলতে পারে। এটা খুবই সহজ প্রশ্ন, দেখেই তুমি অ্যান্সার বলতে পারবা। দেখি সবার আগে এটা কে বলতে পারে, যে বলছে হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত 1:4, ব্যাসার্ধের অনুপাত কত হবে। ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত একই কত হবে বলো, ব্যাসার্ধের অনুপাত কত হবে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার বলতেছো, অনেকে অ্যান্সার বলতেছো। মোশতাক বলছো হচ্ছে ডি, হ্যাঁ অনেকেই অ্যান্সার বলতেছো, অনেকে বলছো ডি। আমরা দেখবো অ্যান্সারটা কত হয়। হ্যাঁ, আমরা বলছো 1:2। মাঝখানে শারমিন একটা প্রশ্ন বলছে দৈর্ঘ্য n² করা হলে আয়তন অপরিবর্তিত রাখলে বা কমালেও একই সূত্র কী হবে। ঘটনা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মানে বেসিকটা ছিল, আমরা যে n² আনছিলাম, সেই ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে আমরা কিন্তু দৈর্ঘ্য যখন পরিবর্তন করব একই সাথে ক্ষেত্রফলটাও কমে যাবে, দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফলটা কমবে। কারণ হচ্ছে আয়তন চেঞ্জ করা যাবে না, আয়তন একই রাখতে হবে, কারণ তার তো আমি একটাই নিছি, তাই না। তাকে টেনে যদি লম্বা করি তাহলে ক্ষেত্রফল কমে যাবে, কিন্তু আয়তন তো সেম থাকবে, তার মানে বৈশিষ্ট্যটা হচ্ছে আয়তন সেম রাখতে হবে। হ্যাঁ, তোমার প্রশ্নটা ভালো একটা প্রশ্ন ছিল, আয়তনটা সেম রাখতে হবে। আচ্ছা, বাকিরা অ্যান্সার বলছো ডি 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 ডি, বা অনেকে অ্যান্সার বলে ফেলছো ডি ডি ডি। কেমন হইলো আমরা চলো একটু দেখি আসলে। ওকে ফাইন, তাহলে কি বলছে, বলছে একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:4। আমরা দেখি আমাদের অ্যান্সারটা আসলে হবে কত। বলছে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:4, তাই বলছে তাদের ব্যাসের অনুপাত কত। এখন তোমাকে বুঝতে হবে যে দৈর্ঘ্য এবং ব্যাসের সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। এইখানে কিন্তু 2:1 আছে, 1:2 আছে, তো এইটার মধ্যে অনেকে কিন্তু কনফিউজ করে ফেলবা। তবে তোমাকে ভালো করে বের করতে হবে যে দৈর্ঘ্যের সাথে হচ্ছে ব্যাসার্ধের সম্পর্কটা কীরকম। আবারও আমাদের মেইন সূত্রে চলে যাব। তাহলে আর সমান আমরা কি জানি, সূত্র শিখছি আমরা আর সমান হচ্ছে ρl/a, আর এর পরিবর্তে আমরা কি লিখি πr²। এইবার তোমাকে দেখতে হবে যে সম্পর্কটা কার মধ্যে, এল এবং আর এর মধ্যে, এল এবং আর এর মধ্যে। তা তুমি কী করবা, দেখো তো এল আর আর এর সাথে সম্পর্কটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। অনেকে ভাবে ভাই ডিভাইড বাই নিচে আছে ব্যস্তানুপাতিক, না ব্যস্তানুপাতিক না। তুমি r² ভাগ আছে, তুমি এটাকে বেসান লিখি গুণ হয়ে যাবে না, নিশ্চয় তুমি এই পাশে থাকবে, তখন যেরকম এখানে থাকবে, যেটা না থাকে আমাদের জায়গাটায়, তখন কী হবে এদিকে r² থাকবে না। দেখো এই যে আর এর সাথে এল এর সম্পর্ক কি সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক তাহলে আমরা কী করবো, আমি যদি লিখি তাহলে 1:4 লেখা, আমি এভাবে লিখি যে প্রথম তারের দৈর্ঘ্য আর দ্বিতীয় তারের দৈর্ঘ্যের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কত হবে, তাহলে r1/r2 হবে। আর এই পাশে আমাদের কী ছিল, স্কোয়ার ছিল, তাহলে এই পাশে যখন আসবে রুট হয়ে যাবে। তাহলে আমাদের তারা বলে দিয়েছিল যে অনুপাত কত 1:4, তাহলে আমি দেখি 1 আর 4 বসাই, তাহলে আর এর মানটা আমাদের কত চলে আসবে, তাহলে আমাদের আসবে r1/r2 সমান 1/4 মানে কত, √1/4 মানে কত 1/2, আর 1/2 মানে আমরা কত বলবো আর কি 1:2। তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটা ভালো করে জানতে হবে, এল আর আর এর সম্পর্কটা কি মনে রাখবো হচ্ছে কি সমানুপাতিক। তো এই জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, মানে কখন যখন আমাদের এই সকল জিনিসগুলো সেম থাকতেছে ওই অবশ্যই জিনিসটা মেনটেন করতে হবে। তো তোমরা এটাই সবাই বলছো মোটামুটি। হ্যাঁ, ভেরি গুড, এই তো হ্যাঁ মোস্তাকও বলে দিচ্ছে, ভেরি গুড। ওকে ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরের প্রশ্নটাও দেখবো, আমরা এর পরের প্রশ্নগুলো চলে যাব। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্ন যাই, তারপরে তোমাদের সাথে আবারও কথাবার্তা হবে।